সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহাকাব্যিক এক জীবনের অবসান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে অনন্তের পথে বাংলার গণমানুষের অধিকার আদায়ের আপসহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া। অনবদ্য এই রাজনীতিবিদের শেষ বিদায়ে জনসমুদ্রে পরিণত হয় সংসদ ভবন। পুরো রাজধানী জুড়েই ছিল বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে যাওয়া মানুষের ঢল। জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় বেগম খালেদা জিয়াকে। চোখের জলে তাকে বিদায় জানান বাংলাদেশের মানুষ। আজ এই আলোচনায় চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা, এর মধ্যে তিনজন এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে রয়েছেন অধ্যাপক আব্দুল হাই শিকদার, সম্পাদক দৈনিক যুগান্তর। এরপর রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। আমার বাদিকে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য। আলোচনা শুরু করতে চাই কামরুল আহসান আপনাকে দিয়ে। আলোচনাটাই পুরো বিষয়টি বেগম খালেদা জিয়াকে নিয়ে। আজকে দেখেছেন দিনভর মানুষের যে আহাজারি, মানুষের যে কান্না, সেই জানাজার জায়গাটি যেখানে ছিল, কিন্তু পুরো শহর জুড়েই কিন্তু আমরা দেখেছি এর বিস্তৃতি। শুধু রাজধানী না, রাজধানীর আশেপাশের শহর এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ এসেছেন বেগম জিয়াকে বিদায় জানাতে, তার জানাজায় অংশগ্রহণ করতে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বেগম জিয়া তো চলে গেলেন, তার যে রেখে যাওয়া যে কাজগুলো, সেগুলো সামনের দিকে দল হিসেবে বিএনপি কীভাবে এগিয়ে নেবে? ধন্যবাদ আপনাকে, আমার দুই শ্রদ্ধেয় সহ আলোচক এবং যারা শুনছেন। আজকে গভীর শোকের দিন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে, কোনো রাজনৈতিক দলের প্রধান এভাবে প্রয়াণ ঘটলে আমরা জানি সেটাকে গুরুত্বের সাথে সবাই বিবেচনা করে, আনুষ্ঠানিকতা পালন করে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেই পর্যবেক্ষণে দেখেছি, বিএনপির কর্মী সমর্থক কেবলমাত্র এই শোকে অংশগ্রহণ করেছে, জানাজায় অংশগ্রহণ করেছে তা নয়। সাধারণ মানুষ, একেবারে গ্রাম থেকে আসা, যে নিজে তার সন্তানের টিউশন ফি দিতে পারে না, নিজে একদিন উপার্জন না করলে তার ওই দিনকার পরিবার চালা কঠিন হয়, সেই মানুষগুলো এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা এসছে এক নজর দেখার জন্য। কোনোভাবেই দেখা হয়নি। প্রশ্ন হচ্ছে, এই আত্মিক টানটা কী করে তৈরি হয়েছে? এটার কারণ হচ্ছে যে বেগম জিয়া, তিনি তো আসলে গৃহবধূ, তাতে কোনো সন্দেহ নেই, আদর্শ গৃহবধূ। একটা প্রেক্ষাপটে তাকে রাজনীতিতে আসতে হয়েছে। তিনি আসার পর সংসারটাকে যেভাবে গুছিয়ে রেখেছেন, তার এই পরিবারটাকে তিনি এক্সটেন্ডেড ফ্যামিলি হিসাবে বাংলাদেশকে নিয়েছেন। এটা আমরা বুঝতে একটু সময় লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে যে বিএনপি যখন রাজনৈতিকভাবে দিশেহারা প্রায়, তখন কিন্তু তিনি হাল ধরেছেন জিয়াউর রহমানের সেই অনাকাঙ্ক্ষিত শহীদ হওয়ার পরবর্তী সময়টাতে দলটাকে ভাঙার অনেক চেষ্টা করেছেন। একজন গৃহবধূ কী করে দলের এই পরিস্থিতিটা মোকাবেলা করেছেন, এটা একটা গবেষণার বিষয়। তার মানেই হচ্ছে যে রাজনীতির যেই জায়গাটা, অর্থাৎ এদেশের গণমানুষ বিএনপি দল হিসাবে যেই বক্তব্যটা নিয়ে এসছে, জিয়াউর রহমান যেই অঙ্গীকার নিয়ে এই দলটি গঠন করেছেন এবং যে স্বপ্ন নিয়ে তিনি সামনের দিকে এগুচ্ছিলেন, ঠিক পুরো বিষয়টারই একজন অত্যন্ত মনোযোগী ছাত্রী মনে হয়েছে তাকে, এবং তিনি সেই পথ ধরেই কিন্তু সামনে এগিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন এরশাদ আমলে এই স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রামগুলো হয়েছে, আমরা দেখেছি তিনি কিভাবে শুধু দল নয়, দলের বাইরের যে দলগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করে স্বৈরাচার বিরোধী আন্দোলন উনি নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি কি করে উনি সেই 96-এর পাতানো নির্বাচন, যেটা ট্র্যাজেডি অফ ডেমোক্রেসি বলেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো, সেই নির্বাচনটায় এরশাদের সেই ডাকে কিন্তু তিনি সাড়া না দিয়ে আপসীন নেত্রীর সেই
উপাধিটা পেয়েছেন। একই সঙ্গে আমার আরেকটি বিষয় এ পর্যায়ে আলোচনায় বলতে আমি আগ্রহী, সেটা হচ্ছে তিনি কিন্তু তার সময়টাতেই আমাদের সংসদীয় গণতন্ত্র যেটা সেটা স্থিত হয়। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়, এবং একই সঙ্গে সংবিধানের অংশ হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। এবং তিনি প্রথম, এই যে আপনি বললেন যে কেন এত মানুষের অংশগ্রহণ, একটা মানুষকে ভালোবাসার জন্য নানা দিক থাকে। যিনি যেমন আমাদের সাথে স্যার আছেন, তার ভালো লাগার যেই মানদণ্ড সেটা আমার সাথে একটু ভিন্ন রকম হবে, একজন সাধারণ মানুষের সাথে তারও চেয়ে ভিন্ন রকম হবে। বেগম খালেদা জিয়া তার বহুমাত্রিকতা যেটা সেটা প্রমাণ করতে পেরেছেন। ফলে দলের কর্মী, সমর্থক, দলের বাইরের যে রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষ যারা আছে তারা সবাই কিন্তু পর্যবেক্ষণ করেছেন, এবং তার সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কটা শুধু রাজনৈতিক দলের কর্মী হিসাবে নয়, এদেশের একজন নাগরিক হিসাবে উনি সরকার প্রধান ছিলেন, সেখানেও এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে আমার মনে হয়েছে। জি, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা ডক্টর মাহবুবুল্লাহ আপনার কাছে জানতে চাই, যে কথাটি বলা হচ্ছে যে গৃহবধূ থেকে দেশনেত্রী হওয়ার এই যে জার্নিটা, এই জার্নিটা সম্পর্কে আপনারা জানতে চাই। প্রথমেই আপনারা এই অনুষ্ঠানের নামকরণ করেছেন মহাকাব্যিক এক জীবনের অবসান। আমি হলে যেটা করতাম, মহা লড়াকু এক জীবনের অবসান। এবং এই মহা লড়াকুর ব্যাপারটা যদি আমরা বুঝি, তাইলেই বুঝতে পারবো যে একজন গৃহবধূ কিভাবে সকল মানুষের হৃদয়ে শ্রদ্ধার এবং ভালোবাসার স্থান করে নিয়েছেন। বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ ভালোবেসেছে, সমর্থন করেছে, শ্রদ্ধা করেছে। তো এই যে তিনি শ্রদ্ধা পেলেন, ভালোবাসা পেলেন, মানুষের সমর্থন পেলেন, এবং তার চিরবিদায়ের সময় যেভাবে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিলেন, এই রকম বিদায়, এত বড় গৌরবের বিদায় খুব কম লোকের ভাগ্যেই জোটে, যেটা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে। এ থেকেই বোঝা যায় যে তিনি তার জীবনে কত বড় অবদান রেখেছেন এই দেশের মানুষের জন্য এবং এই দেশকে গড়ে তোলার জন্য। বেগম খালেদা জিয়ার দুটো মন্ত্র, একটা মন্ত্র হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক জবাবদিহিতা, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক সংস্কৃতি, এর প্রতি প্রবল আনুগত্য। দ্বিতীয়টি হচ্ছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তিনি যত কিছু অত্যাচার অবিচার ভোগ করেছেন, এই প্রতীতির জন্য, এই প্রতিজ্ঞার জন্য তিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। এবং বিশেষ করে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে পতাকা, সেই পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। তিনি বড় প্রতিবেশী বলে সেই প্রতিবেশীর চোখ রাঙানিকে মেনে নেননি, এবং বাংলাদেশের মান, সম্মান, ইজ্জত রক্ষা করার জন্য যেভাবে পররাষ্ট্রনীতিকে পরিচালিত করা উচিত, ঠিক সেভাবেই তিনি করেছেন। আধিপত্যবাদ শুধু ভারতের একার বিষয় নয়, আরও অনেক আধিপত্যবাদী শক্তি পৃথিবীতে আছে। কিন্তু ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আধিপত্যবাদ আপনার যেটাকে বলে জাতির জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তো আমাদের এই ক্ষেত্রে জাতির জন্য, বাংলাদেশি জাতির জন্য যে বিপজ্জনক একটা অবস্থা, সেটা তো গত 16 মাস ধরে আমরা দেখছি, একেবারে প্রকাশ্যে দেখছি তারা যেভাবে হস্তক্ষেপ করছে, যেভাবে কথা বলছে। তো এর থেকে মুক্তি কিভাবে আমরা পেতে পারি, সেটার জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে বেগম খালেদা জিয়ার কাছে। বেগম খালেদা জিয়া সুসম্পর্ক চেয়েছেন ভারতের সঙ্গে, কিন্তু সুসম্পর্ক না পেলে এবং কোনো ধরনের আপনার হস্তক্ষেপ আসলে তিনি সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছেন। তো আমার কথাটা হচ্ছে খুব পরিষ্কার, আমাদেরকে গণতন্ত্রের অঙ্গীকারে আমাদেরকে
দৃঢ়চিত্ত হতে হবে। দ্বিতীয়ত, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়চিত্ত হতে হবে। এই দুটো আদর্শ যদি আমরা মানি, এই দুটো কথা যদি আমরা মানি, তাইলেই কিন্তু বেগম খালেদা জিয়ার যে আরাধ্য কাজ, তার যে যদি কোনো অসমাপ্ত কাজ থাকে, সেই অসমাপ্ত কাজটি সমাপ্ত হবে এবং আমরা তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন করতে পারব যদি আমরা এই দুটো প্রশ্নে একটা আপোষহীন অবস্থান গ্রহণ করি। আর এই দুটি প্রশ্নকে নিয়ে যদি আমরা কোনো ধরনের ভেজাল দেওয়ার চেষ্টা করি বা কোনো ধরনের বিচ্যুতি আমাদের ঘটে, তাহলে কিন্তু জনগণ আমাদেরকে ক্ষমা করবে না, বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। এটা খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে বলে রাখা ভালো। এবং বেগম জিয়া উত্তরকালে যারা রাজনীতি করবেন, আমি বিশ্বাস করি তারা বেগম খালেদা জিয়ার এই আদর্শটাকে বুকে ধারণ করেই রাজনীতিটা করবেন। এইটুকুই আমার নিবেদন। জি, আমরা যেতে চাই অধ্যাপক আব্দুল হাই শিকদার আপনার কাছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, যে প্রশ্নটি বলেছিলাম যে একজন গৃহবধূ থেকে তার তো রাজনীতিতে আসার কথা ছিল না, নানা ঘটনার কারণে তাকে রাজনীতিতে আসতে হয়েছে। আসার পরে তিনি যে সফল হলেন, এই পুরো জার্নিটার বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। প্রথমত হলো যে বাঙালি মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর এক ভয়াবহ থমথমে আবহাওয়ায় অনেকটা বজ্র নির্ঘোষের মতো, আলোকবর্তিকার মতো তার আবির্ভাব। সামান্য গৃহবধূ থেকে তিনি বেরিয়ে এলেন। শহীদ জিয়ার যে রাজনৈতিক দলটা তিনি পেলেন সেই সংকটে, তার আগে তাকে প্রেসিডেন্ট বানানোর চেষ্টা করেছে অনেক, কেউ কিন্তু রাজি হন নাই। কিন্তু যখন রাজনীতি দলটাকে রক্ষা করার ডাক আসলো, তিনি কিন্তু তখন উপেক্ষা করেননি। তো এই যে উপেক্ষা করলেন না, কেন করলেন না? এবং জিয়াউর রহমান দলটা, জিয়াউর রহমানের এই রাজনৈতিক দলে ধরেন নানান প্রজাতির প্রাণী এসে একসাথে হয়েছে। এগুলোকে সত্যিকার অর্থে শেপ দেওয়ার আগেই, সত্যিকার অর্থে একটা পরিপূর্ণ পলিটিক্যাল পার্টি বানানোর আগে কিন্তু জিয়াউর রহমানকে চলে যেতে হয়েছে, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই রকম একটা দলকে হাতে নিয়ে সেই দিন থেকে 2025 সাল পর্যন্ত, ধরেন 83 সাল ধরলাম, বিরাট তার এই যে 43-44 বছরের রাজনৈতিক জার্নি, সেখান থেকে বিএনপিকে তিনি একটা সত্যিকার অর্থে একটা পরিপূর্ণ রাজনৈতিক দলের রূপদান করেছেন। এটা তার একটা অসাধারণ অ্যাচিভমেন্ট, অসাধারণ, এর কোনো তুলনা নেই। তারপরে হলো যে বরত্ব, শেক্সপিয়ারের একটা কথা আছে যে বরত্ব মানে কারো উপর আরোপিত হয় আর কেউ কেউ তো অর্জন করে। তো খালেদা জিয়ার উপরে বরত্ব আরোপিত হয়নি, তিনি এটা আজকে যে জায়গায় তিনি আসছেন এটা হলো তার অর্জন। এই যে দীর্ঘ যাত্রা পথে তিনি নেমেই দেখলেন, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, তিনি নেমেই দেখলেন এরশাদের দুঃশাসন, সামরিক স্বৈর শাসন, এবং বিএনপিকে টুকরো টুকরো করার জন্য শত শত পরিকল্পনা হাতে নিয়ে এগুচ্ছে এরশাদ। সেই দুর্যোগময় মুহূর্তে একটা সঠিক এবং মানে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ দৃষ্টিভঙ্গির থেকে পার্টিকে রক্ষা করা এবং দেশকে রক্ষা করার ব্রত নিয়ে তিনি যে নামলেন, 9টা বছর বিরতিবিহীনভাবে তিনি সংগ্রাম চালিয়েছেন। 86 নির্বাচনের সময় বলা হয়েছিল যে হাসিনা বললেন যে এই নির্বাচনে এরশাদের অধীনে যারা যাবে তারা জাতীয় বেঈমান। এই কথা বলে তার পরের দিন তিনি 190 ডিগ্রি ঘুরে গেলেন, ঘুরে যে ওই নির্বাচনে অংশ নিলেন। বেগম খালেদা জিয়া কিন্তু সেদিনও যান নাই, তারপরে কখনোই তার এরশাদের অধীনে কোনো নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নাই, না করে এরশাদকে শূন্য করে দিয়েছেন। এবং এই যে তার নিরবিচ্ছিন্ন আপোষহীনতা, এইটার ভেতর দিয়ে তিনি জনগণ মনোনায়ক হয়ে উঠেছিলেন, 1 নম্বর। 2 নম্বর হলো যে পরবর্তীকালে ফ্যাসিজম বিরোধী যে সংগ্রাম, হাসিনার দুঃশাসন দুষ্কর্ম বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের প্রতীকের নাম ছিল কি? আমাদের প্রতীক তো বেগম খালেদা জিয়া। কারণ তাকে আবুল মনসুর আহমদের একটা কথা আছে, আবুল মনসুর আহমদ বলছেন যে মানুষের দেহের ভেতরে যেমন একটা আত্মা থাকে না, একটা জাতিরও সেরকম একটা আত্মা থাকে। এই আত্মার অস্তিত্ব, এটা অস্তিত্ব কেন্দ্রিক। এই আত্মা যে আক্ষরিক আত্মা তা হয়তো নয়, কিন্তু এটা আত্মার প্রতীক। যে কারণে তিনি বলছেন, তার ওই লেখায় বাংলাদেশের কালচার নামে তার একটা বিখ্যাত বই আছে, ওখানে তিনি বলেছেন যে বাঙালি মুসলমানের এই ভূখণ্ড, পূর্ব বাংলার এই যে ভূখণ্ড বাংলাদেশ আজকে যেটা, এই ভূখণ্ডের সত্যিকার আত্মার নাম হলো ফজলুল হক। ব্রিটিশ এবং পাকিস্তানের সময় ওই প্রেক্ষাপটে এই কথাটা শতভাগ সত্য ছিল। আজকে বাংলাদেশে
গত 44 বছর ধরে যে মহীয়সী নারী, যে ব্যক্তি জাতির আত্মার আত্মা হয়ে উঠেছিলেন, প্রতীক হয়ে উঠেছিলেন, এইটা তার মানে বিলাসী জীবন দিয়ে তিনি হন নাই, এইটা কোনো দয়ার দান নয়, এটা তিনি অর্জন করেছেন তার নিরন্তর নির্বিরাম মানে সংগ্রাম এবং পরিশ্রমের মাধ্যমে। কেন এটা করতে পেরেছিলেন? ওই যে কথাটা মাহুল্লা ভাই বলেছেন যে দুটো অঙ্গীকার ছিল তার, দীপ্ত অঙ্গীকার। একটা হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তিনি শতভাগ আপোষহীন ছিলেন, 1 ইঞ্চিও ছাড় দেননি কখনো। 2 নম্বর হলো গণতন্ত্রের প্রতি তার কমিটমেন্ট, গণতান্ত্রিক জীবন ব্যবস্থার জন্য তিনি জীবন পাত করে দিয়ে গেছেন। হাসিনা বিরোধী এই সংগ্রামে তাকে কি না করা হয়েছে, তার পরিবারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার বাড়িটাকে স্মৃতি বিজড়িত বাড়ি, শহীদ জিয়া স্মৃতি বিজড়িত বাড়িটা ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে, তাকে জেলে ঢুকানো হয়েছে, তার একটা ছেলে বিনা চিকিৎসায় বিদেশে মারা গেছে, আরেকজন ছেলেকে অমানুষিক নির্যাতন করে তাকে শারীরিকভাবে প্রায় পঙ্গু বানিয়ে ফেলেছিল, তারপরে উচ্চ চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়ে চলে গেছেন তিনি। তার ছেলেদের ব্যাপারে বলা হয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভর্নমেন্ট বলছে যে আপনি যদি সারেন্ডার না করেন বা আমাদের কথা না শুনেন তাহলে আপনার পরিবার আবার ছেলেদেরকে ধ্বংস করবো। পাত্তা দেননি উনি, বলে করলে করো, আমার সমস্ত পরিবার 3টা, আমার নিজের পরিবার, আমার পার্টি একটা পরিবার, আর একটা হলো আমার দেশ। এই 3 পরিবারের মধ্যে প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার আত্মার সংযোগ, কাজেই দেশের স্বার্থে আমি কোনো করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না। এইরকম অনেকগুলো ব্যাপার আছে। ফারাক্কা প্রশ্নে তিনি ফারাক্কার ব্যাপারটা নিয়ে গেছেন। আবার বাংলাদেশের সীমান্তগুলোতে 125টা ফেন্সিডিলের ফ্যাক্টরি আছে। এইটা তার সময়ে ভারতকে লিখিতভাবে জানানো হয়েছে যে এই ফ্যাক্টরিগুলোতে যে উৎপাদিত হয় ফেন্সিডিলের মতো খারাপ জিনিস, মাদক, এই মাদকটা শুধুমাত্র বাংলাদেশে বাজারজাত করেন আপনারা। দয়া করে বন্ধুত্বের স্বার্থে, যদি ভালো বন্ধুত্ব চান আমাদের সাথে, খালেদা জিয়ার লক্ষ্য ছিল পিসফুল কোএক্সিস্টেন্স, মানে শান্তিপূর্ণ সহ অবস্থান, তো তাহলে এই ফ্যাক্টরিগুলো বন্ধ করেন। ভারত কথা শোনেনি। সীমান্ত কিলিং তার সময় হয়নি, হলেও সেটা খুবই কদাচিৎ। এখন তো বাংলাদেশ ভারত সীমান্ত হলো পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম সীমান্ত, হিংস্র সীমান্ত, কোনো কারণ ছাড়াই বাংলাদেশের লোকদের হত্যা করা হচ্ছে। 54টা আন্তর্জাতিক নদীতে বাদ দিয়েছে ভারত। এগুলো ব্যাপারে আঙ্গুল তুলে চোখে চোখ রেখে কথা বলেছে বাংলাদেশের কোন নেত্রী? জিয়াউর রহমানের পরে আর একজন মাত্র মানুষ, তিনি বেগম খালেদা জিয়া। এরকমভাবে তিনি জনগণের আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসা তিনি অর্জন করেছিলেন। এর সাথে যুক্ত হয়েছিল তার অসাধারণ আপনার পরিমিতিবোধ, সংযম, সৌজন্যতা, ভদ্রতা, শিষ্টাচার এবং কমিটমেন্ট। এতগুলো জিনিস একখানে হওয়ার ফলে তিনি জাতির আত্মা হয়ে উঠতে পেরেছিলেন। এই আত্মার বিদায়ে বাংলাদেশ সত্যিকার অর্থেই আজকে দরিদ্র হলো। এইরকম একজন নেত্রী পাওয়া আগামী 100 বছর সম্ভব হবে কিনা আমি জানি না। তবে আপনি আগে একটা কথা বলছিলেন যে বিএনপির যে পরবর্তী লিডারশিপ এটা ধরে রাখতে পারবে কিনা। শ্রীলঙ্কার একজন সাংবাদিক আমাকে বলেছিলেন যে তোমাদের দেশের বিএনপির ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এটা প্রায় এখন থেকে 15-16 বছর আগের ঘটনা। কলম্বোতে একটা কনফারেন্সে গেছিলাম আমরা, সেখানে বলছিলাম কেন, তোমাদের একটা চমৎকার ব্যবস্থাপনা যে জিয়াউর রহমান যে ট্রাকে রাজনীতিটা করছেন, বেগম খালেদা জিয়া ওই আদর্শতে, জিয়ার আদর্শ থেকে সরেন নাই। পথ পদ্ধতির ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে সংযোজন বিয়োজন হয়েছে, কিন্তু মূল টার্গেটটা সেম থেকে গেছে। আর এখন তোমাদের পরবর্তী জেনারেশনের তারেক রহমান, তিনি সেই 2টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একটা বিশ্ববিদ্যালয় হলো তার পিতার, আরেকটা বিশ্ববিদ্যালয় হলো তার মাতার। পারিবারিকভাবে তিনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, সেই শিক্ষা সাধারণ বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত, আজকে হয়তো আপনার মনে হতে পারে যে তারেক রহমানের কথার মধ্যে হার্ড কিছু নাই কেন। তিনি সবসময় সফট, ভদ্র, সভ্য, নম্র এবং প্রয়োজনীয় কথাগুলো বলছেন। তিনি কেন হাসিনার ভাষায় কথা বলেন না? তিনি কেন ইয়াজউদ্দিনের ভাষায় কথা বলেন না? তিনি কেন ওই ওবায়দুল কাদেরের ভাষায় কথা? তিনি তো সেটা বলবেন না, তিনি সেই শিক্ষায় শিক্ষিত নন। তার কাছে বড় হলো দেশ, তার কাছে বড় হলো দল। অর্থাৎ আমি মনে করি যে এই খালেদা জিয়া এবং শহীদ জিয়ার প্রদর্শিত পথ থেকে তারেক রহমান সরে যাবেন। আমরা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছে জানতে চাই, তার যে আপোষহীনতা, এই আপোষহীন নেত্রী হয়ে ওঠার যে গল্পটা, যে জার্নিটা, সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আমাকে ডেকেছেন সেই জন্য। এই গভীর রাত্রি এবং তার 31-এ কী যে কষ্ট করে এসেছি, আর কি কষ্ট করে যেতে হবে আমি জানি না। আমি ধরেন গত কালকে থেকে আজ পর্যন্ত
কয়েকটা টক শোতে এরকম গেছি বেগম জিয়ার উপরে। আমি দেখলাম টেলিভিশনের এই কথা বলতে খুব পছন্দ হচ্ছে তার বর্ণাঢ্য জীবন। এখানে বর্ণাঢ্য জীবনের কি দেখেন আপনারা, অ্যাবসলিউটলি স্ট্রাগলের লাইফ এটা একটা। মানে ওনার বর্ণাঢ্য লাইফ ছিল বিফোর শি জয়েন্ট পলিটিক্স। তখন একজন আর্মির অফিসার, তারপরে প্রেসিডেন্টের ওয়াইফ, তো ওই মিলে তো খুবই পশ একটা লাইফ লিড করেছেন। পশ বলেন যেভাবে বলে, একটা ভালো সুন্দর জীবন, যার মধ্যে কোনো ঝামেলা নাই। একটা ঠেকায় পড়ে হোক, অবস্থার কারণে হোক, দায়িত্ব তাকে নিতে হয়েছে, নাহলে দলই টিকছে না। মানে সত্তা সাহেব গেলেন, এরশাদ সাহেব আসলেন, তখন যেইভাবে তিনি ডেমোক্রেসি স্ট্রাগলটাকে হাল ধরলেন, মানে দের ইজ দ্য স্প্লেন্ডিড। একজন মহিলা, মানে তাও মহিলা, একদম গৃহবধূ, মাত্র বেরিয়ে এসেই এই স্ট্রাগলটা ধরলেন এবং পুরো সংগ্রামটাকে উনি যেইভাবে নিয়েছেন। এর মধ্যে ধরেন আওয়ামী লীগ ছিল, পূর্ণদল ছিল, তাদের যে ক্যাপিচুলেশন, আপোষকামিতা, ওই যে নির্বাচনের নামে জাতীয় বেঈমান বলে আবার করা, বহু কিছু মিলে বিপদগামী করা। নিজের দলের মধ্যে ঘটনা ছিল যে মানে ওই ব্যাঙের মতো লাফালাফি করে কে জাতীয় পার্টিতে ঢুকে মন্ত্রিত্ব নিতে পারে, এইসব কারবার চলছিল। তখন কিন্তু তিনি আসতে, আমি বলবো অনেকটা বাধ্য হয়েছিলেন বা হাল ধরতে বাধ্য হয়েছিলেন। এবং এটাও খুবই বিস্ময়কর যে খুবই এফিশিয়েন্টলি করেছিলেন। কেউ যদি আমাকে এরকম বলে না পেছন থেকে তলে তলে অন্যান্যরা হেল্প করেছে, মেবি, আমি ওটা দেখি নাই, কিন্তু বাইরে থেকে ইতিহাস যেটা দেখছে যে একেবারে একটা ভঙ্গুর দলকে হাতে নিয়ে বা দায়িত্ব নিয়ে তিনি এটাকে এমন জায়গায় নিলেন যে ধরেন এতগুলো বছর পরে এখন বিএনপির কোনো প্যারালালই নেই। মানে আজকে যে জানাজা হলো তাতে যে মানুষের সমাগম, এতে বোঝা গেল যে ভালোবাসা, মানে এই ধরনের ভালোবাসা, কোনো সরাসরি ধরেন আত্মীয়তার সম্পর্ক নেই, বন্ধুত্বেরও সম্পর্ক নেই, কিন্তু এই রকম ভালোবাসাও যে হতে পারে মানুষের, মানে কী যে অবর্ণনীয় কষ্ট। আমার নিজের তো হয়েছে, কিন্তু সাধারণ লোকের দেখেছি কত লক্ষ লক্ষ লোক, কত লাখ কালকে পেপারে লিখবে আমি জানি না, এইটা করলেন। তো সেই দিক থেকে আমি মনে করি তার লাইফটা পুরোই স্ট্রাগলের। তারপর জেল খাটলেন, যে মামলা হলো, বাড়ি থেকে বের করলো, এগুলোকে বর্ণাঢ্য বলেন যদি না, বর্ণাঢ্য লাইফ যদি আপনি এখন ট্রাম্পের বলেন, বা ধরেন ওই রকম একটা খুবই রিচ ম্যান বা খুবই বড় ফ্যামিলির, যারা একটা বড় পরিবার থেকে আসছেন, জীবনে জেলেও খাটেননি কিন্তু মন্ত্রিত্ব করে গেছেন, সরকার চালিয়েছেন, ওগুলো বলতে পারেন ইট ওয়াজ এ লাইফ অফ স্ট্রাগল, অ্যাবসলিউটলি। এবং ওইটা হচ্ছে মানে দীর্ঘস্থায়ী বা যেরকম করে বলেন সেইভাবেই গেছে। আপোষহীন হয়ে উঠলেন কি, আপনি প্রথম কথা হলো উনি ঢুকেই স্ট্রাগলটা স্টার্ট করলেন, তখনই আপোষকামিতা চূড়ান্তভাবে চলছে। এবং সবচাইতে বড় বিরোধী দল বলে পরিচিত যেটা, যে দল আওয়ামী লীগ বা তাদের যে জোট, মানে ঘটনাচক্র, আমি তো তখন ওই জোটের মধ্যে আছি, আমি দেখেছি। এবং যেরকম করে চট্টগ্রামে বিকেলবেলা বক্তৃতা করে ঢাকায় ফিরে এসে সন্ধ্যার পরে জাস্ট উল্টা কথাটা বলে নির্বাচনে চলে গেলেন, তখন উনি যেরকম করে দাঁড়ালেন, মানে মাঝে মাঝে এরকম আমার মনে হয় যে দেখেন, এই যে বলে না স্বশিক্ষিত বলে ইনফর্মাল এডুকেশন, ওই বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এইরকম ব্যাপারে তাই লেখাপড়া করে ডিগ্রি নিয়ে ইংরেজি বাংলা খুব ভালো বলে, বিপদ দেখলে কুঁকড়ে যায়, সামনে যায় না, আপোষ করে, ওই সমস্ত লোকের সাথে, মানে এই পুতু করা লোকের চাইতে যে লেখাপড়াও জানে না কিন্তু অন্যায় দেখলে দাঁড়িয়ে যেতে পারে, ওইটা আলাদা রকম। বেগম জিয়ার কোনো অভিজ্ঞতা নাই, রাজনীতির কোনো অতীত অভিজ্ঞতা তো নাই, সংগ্রামও করেনি, কিন্তু তিনি এই সংগ্রামটাকে ধরলেন, একসাথে নিয়ে গেলেন। এবং ওই সময় যখন নির্বাচনে যাওয়ার আর গদি দখলের মন্ত্রী হওয়ার কম্পিটিশন চলছে, তখন সিঙ্গুলারলি উনি গেছেন। মানে আমার নলেজে আমি এরকম পাই না যে কেউ তাকে এটা অ্যাডভাইস করেছে, বিশেষভাবে বলেছে, তার পেছনে কোনো রাজপুটির ছিল, এইরকম আমার কখনো আজ পর্যন্ত কখনো মনে হয় না। আমার মনে হয়েছে যে উনি ওনার মতো করে করছেন। আরও পরবর্তী আরও ঘটনা আছে, আপনি ঘড়ি দেখছেন, ভাবছি যে টাইমটা দেখছেন, পরে বলবো যদি আমার সুযোগ পাই। না, যদি ডক্টর মাহবুবুল্লাহ, যদি মান্না ভাইয়ের মতোই বলি যে আসলে সংগ্রামী জীবন, তো এরশাদ বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সরকার গঠন, এই পুরো বিষয়টার মধ্যে তো সংগ্রামটাই তো মূলত ছিল। সেই সংগ্রামী সেই সময়টার কথা একটু আমরা জানতে চাই। না, সেটা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, মান্না যেটা বলল যে তার পশ লাইফ ছিল রাজনীতিতে যোগ দেওয়ার আগে, আমার তেমন মনে হয় না। তিনি গৃহবধূ ছিলেন, সন্তান লালন পালন করতেন, এবং আপনারা শুনলে অবাক হবেন, বেগম জিয়া কিন্তু চমৎকার রাঁধুনি। আর স্কুল জীবনে তিনি
এই স্কুলে সেই সময় সোশ্যাল ফাংশন হতো বা কালচারাল ফাংশন হতো, নাচতেন। এবং সেখানে তিনি নৃত্যে অংশগ্রহণ করেছেন এবং সেই জন্য অনেক পুরস্কারও তিনি পেয়েছেন। তো সেই মানুষটা যখন তার বিয়ে হয়ে গেল এবং একজন সেনা কর্মকর্তার সঙ্গে তার বিয়ে হয়ে গেল, স্বাভাবিকভাবে সেনা কর্মকর্তাদের জীবন খুব নিয়ন্ত্রিত হয় এবং তাকেও একটা নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হয়েছে। আরও বড় কথা হচ্ছে যেটা, জেনারেল জিয়া অত্যন্ত হিসেবি মানুষ ছিলেন এবং তিনি তার আয়ের বাইরে এক পয়সাও খরচ করেননি এবং অত্যন্ত সৎ জীবন যাপন করেছেন। এবং তার মতো মানুষের স্ত্রী হয়ে কিছু বিলাসিতা করার সুযোগ পাওয়াটা বোধহয় খুব কঠিন ছিল। এটা একটা দিক। আর যেটা আসলে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে একটা গৃহবধূ হঠাৎ করে রাজনীতিতে যোগ দিলেন, তার স্বামীর গড়া রাজনৈতিক দলে বিপর্যয় ঘটছে, সেই বিপর্যয়ের মুখে তিনি যোগ দিলেন, কিভাবে এই বিপর্যয়টাকে রোধ করা যায়। তিনি কি করে এই অসাধ্য সাধন করলেন সেটা এখনও বিস্ময়, এবং বিশ্বের বিস্ময় যদি অনেক কিছু থাকে তার মধ্যে এই বিস্ময়টা একটা অন্যতম বিস্ময়। তিনি যখন যোগ দিলেন তখন বিএনপি ভেঙে যায়, কিছু লোক এরশাদের সঙ্গে চলে যায় বা করে, এই ধরনের একটা অবস্থা। আবার কিছু লোক সাত্তারের নেতৃত্বে বিশ্বাস করে না এবং তাকে সেভাবে মানে না, গণ্য করে না। তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়েই তিনি বিএনপির নেতৃত্বে এসছেন এবং তিনি যে অথরিটি স্থাপন করেছিলেন দলের উপরে, সেটা সম্ভব হয়েছিল তিনি শহীদ জিয়াউর রহমানের স্ত্রী বলে। সেই ঐতিহ্যটা তাকে সাহায্য করেছে, সেই উত্তরাধিকার তাকে সাহায্য করেছে। দ্বিতীয়ত, শুধু উত্তরাধিকার দিয়ে সব কিছু করা যায় না। নিজের মধ্যে যদি কিছু না থাকে তাইলে আপনার পক্ষে কিছু করা সম্ভব না। তার ভেতরে নিশ্চয়ই কিছু একটা আগুন ছিল, যে আগুনের কারণে তার পক্ষে এই এরশাদ বিরোধী আন্দোলনে চূড়ান্ত লড়াই তিনি করতে পেরেছেন। এবং তিনি কোনো আপোষ করেন নাই, কোনো সমঝোতায় যান নাই, কোনো রকম বড় পদ লাভের লোভে বিচ্যুত হন নাই। এই যে একটু আগে যে কথাটা আসলো যে একজন নেত্রী সম্পর্কে এসছে, শেখ হাসিনা সম্পর্কে এসছে, কথাটা সরাসরি বলা হয় যে চট্টগ্রামের জনসভায় তিনি বললেন এই নির্বাচনে ৮৬ নির্বাচনে যারা যোগ দেবে তারা হবে জাতীয় বেঈমান। পরের দিন ঢাকায় এসে ভোররাত্রেই তারা নির্বাচনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো এর পেছনের কাহিনী আমি জানি, কিন্তু এটা পর্দার সামনে বলাটা আমি খুব সঠিক মনে করছি না, সেই জন্য বলছি না। অনেক কিছু কাজ কারবার করেছে এর মধ্যে। যাই হোক, তো এই কারবারটা কিন্তু চলতে থাকলো এবং সেই সময় জামাতে ইসলামীও কিন্তু ৮৬ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো জামাত ইসলামের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যে কাজ করে আমরাও যদি সেই কাজের অংশীদার হতে পারি তাইলে আমাদের লেজিটিমেসি নিয়ে, বৈধতা নিয়ে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের একটা সমাধান হয়তো হয়ে যাবে। এইরকম একটা অবস্থান থেকেই তারা ৮৬তে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই যে তিনি একাধারে সংগ্রাম করে গেলেন এবং অনেকে জানে না যে তিনি রাজপথে হেঁটে হেঁটে মিছিলে যোগ দিয়েছেন। তার সঙ্গী সাথীরা আরও ২-৩ জন মহিলা ছিলেন, তারা তার সঙ্গে থাকতেন। আমি এরকম গল্প শুনেছি তার মিছিল করা নিয়ে। হরতালের দিন ছিল, রিক্সা চলবে না, গাড়ি ঘোড়া চলবে না, এরকম একটা আহ্বান ছিল। তো একটা রিক্সা চলছিল, তখন উনি দৌড়ে গিয়ে রিক্সার পাম্পটা ছাড়ার একটা উদ্যোগ নিলেন। তখন তার সঙ্গীরা যারা ছিলেন তাদের মধ্যে একজন বললেন যে ম্যাডাম এটা আপনি কি করছেন, এটা তো আপনার করার কথা না। তো এ থেকেই আপনারা বুঝবেন যে তার ভেতরে এক ধরনের, যেটাকে বলে প্রতিবাদ করার, প্রতিরোধ করার, নিগেট করার এক ধরনের আর্জ একটা কাজ করছিল। সেজন্যই তিনি এত বড় আন্দোলনটা করতে পেরেছেন। তারপরে হচ্ছে তার সাফল্যের পেছনে আমি মনে করি একটা পর্যায়ে গিয়ে ইয়াং জেনারেশন তার ফ্যান হয়ে গেছিল, তার ভক্ত হয়ে গেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময়কার ডাকসু ইলেকশনে ঢাকায় ছাত্ররা ভালো করেছিল, জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্ররা। এইটা বেগম খালেদা জিয়ার যে ক্যারিশমা,
এই ক্যারিশমার ফল। এই ক্যারিশমার উৎস বহু রকম। একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে জিয়ার যেটুকু ক্যারিশমা ছিল তার কিছু অংশ তিনি পেয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে তার নিজের যে আচরণ এবং নিজের যে কথা বলার ভঙ্গি, কমিউনিকেট করার ভঙ্গি, তার মধ্য দিয়েও তিনি ক্যারিশমাটা অর্জন করেছেন। আর শেষ কথা যেটা বলবো, মানুষের চেহারা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা সুন্দর মানুষ তিনি ছিলেন এবং তাকে দেখলে যে কোনো লোক বিমোহিত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই সব কিছু মিলিয়ে তার ক্যারিশমাটা গড়ে উঠেছিল। বিশ্ব নেতাদের ক্যারিশমা তৈরি হওয়ার পেছনে এই অনেক ফ্যাক্টরসের মধ্যে চেহারাও একটা ফ্যাক্টর। সেই চেহারাটা হতে পারে খুব কমনীয় চেহারা বা হতে পারে খুব সাহসী একটা রিজু চেহারা। অ্যান্ড ফিডেল ক্যাস্ট্রোর কথা যদি বলেন যে তার ক্যারিশমাটা কোথায়, তার ক্যারিশমাটা হচ্ছে তার একটা দীর্ঘদেহ, তারপরে তার দৃঢ় উচ্চারণ, তার বক্তৃতা করার ক্ষমতা। এবং বক্তৃতা কি 6 ঘন্টা একাধারে হাভানাতে তিনি বক্তৃতা করে যাচ্ছেন। এবং সেই বক্তৃতা কোনো মানে হাবিজাবি বক্তৃতা নয়, সেখানে পরিসংখ্যান আছে, যুক্তি আছে, দর্শন আছে। এবং তিনি যে নেতা হয়ে উঠেছিলেন সেটা কীভাবে হয়েছিলেন? সেটা হয়েছিলেন সিয়েরা মাস্টার ঘটনার পরে তাকে যখন বন্দি করা হয় আদালতে, উনি যে এফিডেভিট দিলেন তার পক্ষে, তার যে বক্তব্য দিলেন, সেই বক্তব্য হচ্ছে কন্ডেম মি, হিস্ট্রি উইল অ্যাবসলভ মি। এবং সেখানে কি ছিল? সেখানে দর্শন থেকে উদ্ধৃতি দিয়ে, সেটা ক্রিশ্চিয়ান ফিলসফি, বুদ্ধিস্ট ফিলসফি, মানে ইসলামিক ফিলসফি, সব ফিলসফি এবং অন্যান্য দার্শনিকদের উক্তি, গ্রিক ফিলসফারদের উক্তি, সেগুলো কোট করে উনি বলছেন যে অন্যায়ের বিরুদ্ধে ভায়োলেন্স প্রয়োগ করা ন্যায্য, সেটা তিনি বলেছেন। এবং সেভাবেই তিনি তার এই বক্তৃতা কিন্তু সারা বিশ্বে অত্যন্ত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখনও বইপত্রে, কিউবা সম্পর্কে যত বইপত্র আছে সেখানে এই বক্তৃতাটা ঠাঁই পায়। ঠিক খালেদা জিয়াও তার জীবনের কতগুলো উক্তি আছে, এই উক্তিগুলো আপনার অন্য যে কোনো মহৎ নেতাদের চাইতে কোনো অংশে কম না। এই যে তিনি উচ্চারণ করেছিলেন 1/11 সময়, তাকে সৌদি আরব পাঠিয়ে নির্বাসনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তার 2 ছেলেকে গ্রেফতার করা হয়েছে, এক ছেলেকে তো মেরে, আপনার বড় ছেলেকে মেরে তার পিঠের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এইসব অবস্থার মধ্যেও আমি অন্তত ব্যক্তিগতভাবে জানি যে তিনি কিভাবে সৌদি আরবে যাওয়াটা রেজিস্ট করেছিলেন এবং সৌদি সরকারও এই ব্যাপারে তাকে সহযোগিতা করেছিল। সৌদি সরকার ভিসা দিতে রাজি হয়নি, আর এদিক থেকে তিনি যাবেন না, এর দুটোর সম্মিলন ঘটেছিল। তো যাই হোক, এই যে একটা উক্তি, মানে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা, এই বাংলাদেশেই আমি থাকব, এই যে উক্তি, এটা একটা প্রকৃষ্ট দৃঢ়চেতা সাহসী জাতীয়তাবাদী নেতার উচ্চারণ। যে সেই জন্য আমি আরেকটা জায়গায় টেলিভিশনে বলেছিলাম যে পুরনো আমরা পাঠ্য বইতে কবিতা, ইংরেজি কবিতা পড়েছি, ব্রিথস দেয়ার দি ম্যান উইথ সোল সো ডেড হু নেভার টু হিমসেলফ হ্যাজ সেইড দিস ইজ মাই ওন মাদারল্যান্ড। এই যে মানে নিজের দেশকে ভালোবাসে না এরকম মানুষ তো থাকতে পারে না, এবং যেই মানুষ দেশকে ভালোবাসে না সে কিন্তু মানুষ নয়, সে কিন্তু অমানুষ। এবং মানুষের দেশপ্রেম যে কী জিনিস, এটা যে কত বড় শক্তি হতে পারে, তার এক্সাম্পল হচ্ছে আমাদের গ্রিনল্যান্ডবাসীরা। গ্রিনল্যান্ডে 6 মাস সূর্য দেখা যায় না, বরফ পড়ে, প্রচণ্ড ঠান্ডা, ইগলুতে মানে বরফের ঘরে বাস করতে হয়। সেখানেও একজন গ্রিনল্যান্ডবাসীকে যদি জিজ্ঞাসা করা হয়, যে তাকে যদি আপনি সুধান, জিজ্ঞাসা করেন যে তোমার দেশ তোমার কাছে কেমন লাগে, সে বলবে পৃথিবীতে যত দেশ আছে তার চাইতে সবচেয়ে বেশি মানে আনন্দের দেশ, আরামের দেশ, ভালো দেশ হচ্ছে আমার এই গ্রিনল্যান্ড। এবং বেগম খালেদা জিয়াও দেশটাকে সেইভাবে ভালোবাসতেন, এবং ভালোবাসতে গিয়ে তাকে প্রচুর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সইতে হয়েছে। ইতালির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা কি দেখি? ম্যাজেনি গ্যারিবোল্ডির কাহিনী দেখি। ম্যাজেনি গ্যারিবোল্ডিকে 30 বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। আমার বাবার কাছে আমি সেই কাহিনী শুনেছি। আমি এমনি প্যাট্রিয়ট হই নাই, এমনি আধিপত্যবাদ বিরোধী হই নাই, আমার পারিবারিক ঐতিহ্য থেকে আমি সেটা হয়েছি। সেটা হচ্ছে যে তিনি বলছেন
যে দেখো বাবা, দেশপ্রেম, গ্যারিবল্ডি কারাগারের ভেতরে 30 বছর তার যে সেলের ভিতরে হাঁটাহাঁটি করেছেন, পায়চারি করেছেন, সেই পায়চারি করতে গিয়ে পাথর ক্ষয়ে গিয়েছিল এবং সেই ক্ষয়ে যাওয়া পাথরই বহন করছে তার বন্দিত্বের ইতিহাস। তো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও অত্যাচার তো কম হয়নি। এরশাদের বিরুদ্ধে তো তিনি মরণপণ সংগ্রাম করেছেন এবং জয়ী হয়েছেন, কিন্তু তারপরেও আপনার ১/১১ সময়, শেখ হাসিনার সময় তাকে যে অত্যাচার সহ্য করতে হয়েছে, সেটা হচ্ছে যে জিনিয়াস কাকে বলে, প্রতিভা কাকে বলে। কার্লাইল বলছেন ইনফাইনিট ক্যাপাসিটি টু টেক পেইন্স, বেদনা সহ্য করার অসীম ক্ষমতা যার, সেই হলো প্রতিভাবান। বেগম খালেদা জিয়া লেখাপড়া কতটুকু করেছেন সেইটা অনেক মানে এগুলো আওয়ামী বুদ্ধিজীবীরা সে আলোচনা করেন। আমার কাছে সেই আলোচনা মুখ্য না। আমার কাছে মুখ্য হলো তিনি দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য সাহস নিয়ে যেই নিপীড়ন সহ্য করেছেন, যে বেদনা এবং কষ্ট সহ্য করেছেন, তার কি কোনো তুলনা হয়? হ্যাঁ, এবং এই কষ্ট সহ্য করতে গিয়ে তাকে যেই কারাগারে রাখা হয়েছে, সেই কারাগারে আমিও ছিলাম, কিন্তু তখন সেই কারাগারে মানুষ ছিল প্রায় 3000 বন্দী তখন ছিল। আর এটা পরিত্যক্ত কারাগার হওয়ার পরে, ঢাকা সেন্ট্রাল জেল নাজিমুদ্দিন রোডের হওয়ার পরে একজন মানুষও সেখানে নাই। সেখানে সাপ, বিচ্ছু, তেলাপোকা, ইঁদুর এগুলোর বসবাস। সেখানে তাকে রাখা হয়েছে সলিটারি কনফাইনমেন্ট। সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল স্পান্ডুর কারাগারে এক ফ্যাসিস্টকে। আর দ্বিতীয় নজির বোধহয় হলেন আমাদের খালেদা জিয়া। হ্যাঁ, এবং না, কথা শেষ করি। তো কথা হচ্ছে এই কারাগারটা তার জন্য হয়েছিল ওয়ার্স্ট কাইন্ড অফ সলিটারি কনফাইনমেন্ট। একটু ইংরেজিতে বলতে হয়, তা না হলে জোর আসে না। মানে সবচেয়ে খারাপ ধরনের, সবচেয়ে নিকৃষ্ট ধরনের, মানে কি বলে একাকিত্বের বন্দিত্ব, এটা তাকে বরণ করতে হয়েছে। তার ছেলেকে হারাতে হয়েছে, তার ছেলেকে পঙ্গু করা হয়েছে, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। এত কিছুর পরে এই মানুষটা এই 18 কোটি মানুষের দেশে 18 কোটি মানুষের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি, বিনয় কেন পাবেন না, সেই প্রশ্ন করা একেবারেই নিরর্থক। তাই তিনি যেভাবে বিদায় হয়েছেন পৃথিবী থেকে, অত্যন্ত সম্মানের সঙ্গে বিদায় হয়েছেন। খুব পৃথিবীর কম ভাগ্যবান লোকের ক্ষেত্রেই এরকম ভাগ্য আসে। সেই দিক থেকে তিনি বিধাতার বরকন্যা। এই ছাড়া আর কি বলবো তার সব। অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান, যেটি আলোচনা হচ্ছিল যে বেগম জিয়ার একটা অনেক বড় উক্তি যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, এই বক্তব্য দেওয়া মানুষটি কিন্তু দীর্ঘ সংগ্রাম করেছেন, অত্যাচারিত হয়েছেন, এবং মাহবুবুল্লাহ সাল বলছিলেন যে কারাগারের বর্ণনা দিকে একবারে বিস্তারিত বলছিলেন। এই যে তার যে রেখে যাওয়া আদর্শ, আমি বারবার ঘুরে ওই জায়গাটাই বলছি, তার সেই রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া যে অসমাপ্ত কাজগুলো, সেগুলো বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যারা, তারা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে? ধন্যবাদ। বিস্তারিত আলোচনা হয়েছে। ওনার প্রশাসনিক দক্ষতার দু একটি বিষয়ে কথা বলা দরকার। দেখুন, 2001-06 শাসনামলে সেই সময়ে যখন গ্লোবাল ওয়ার অ্যান্ড টেরর রমরমা অবস্থা, ওই সময় কিন্তু ধর্মীয় এবং জাতিগত পরিচয়ের রাজনীতির কোণঠাসা ছিল। তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি, যে প্লুরালিস্টিক ন্যাশনালিজম যেটা, সেই ধারা যেটা, সেটা কিন্তু অব্যাহত রাখতে পেরেছিলেন এবং রাজনীতির সাথে প্রশাসনিক যেই দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপ, সেটা সমন্বয় সাধন করেছিলেন। তিনি কিন্তু একদিক থেকে যেমন ধর্মীয় পরিচয়ের অন্যান্য বিষয়ের, সেটা ডানপন্থীও আপনি বলতে পারেন, তাদেরকে যেমন ধারণ করার ইনক্লুসিভ যে পলিসিটা ছিল, একই সঙ্গে আবার ইন্ডিয়া এবং আমেরিকার তাদের যে ওয়ার অন টেররের, সেই সময় টেরোরিজমের বিরুদ্ধে তাদের যে সিকিউরিটি কনসার্ন ছিল, সেটাও কিন্তু তিনি অ্যাড্রেস করছেন। উনি এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স স্ট্রাইক করতে পেরেছিলেন। র্যাব গঠন করেছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। একদিকে তিনি এই অংশটাকে ইনক্লুড করেছেন, অন্যদিকে টেরোরিস্টদের বিরুদ্ধে একটা শক্তি দাঁড় করিয়ে দিয়েছেন, যদিও পরে তারা ধরে রাখতে পারেনি। একই সঙ্গে
প্যাট্রিয়টিজমের যে ধারাটা দেখুন 1972 সনের বিশেষ করে ট্র্যাজেডি ট্রিটি অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন যেটা ইন্ডিয়ার, সেটা তো আপত্তিকর জিনিস, সেখানে আনইকুয়াল একটা ট্রিটি এটা। তিনি কিন্তু যখন সার্কের চেয়ারপারসন হন, নারী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সার্কের চেয়ারপারসন হলেন, তিনি কিন্তু প্রথমেই এই ইস্যুটা সেখানে তুলেছিলেন এবং এখানে সার্কের যে আঞ্চলিক যে চরিত্রটা, এই চরিত্র অনুযায়ী তিনি বাণিজ্য সম্পর্ক এবং অন্যান্য অর্থনীতির সম্পর্কগুলোকে কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। একই সঙ্গে আমাদের ওর যতগুলো সংকট আছে, যেমন বিহারিদের সমস্যাটা, সেটাও কিন্তু তিনি তুলে ধরেছিলেন। পারভেজ মোশাররফ ছিলেন তখন ক্ষমতায় পাকিস্তানে। করাচিতে আমাদের বাঙালি যারা থাকে তাদেরকে ফেরত পাঠানোর হুমকি দিয়ে সেটাকে আটকানো হয়েছিল। কিন্তু এই যে প্রত্যেকটা জায়গা ধরে ধরে কোথায় কিভাবে দেশপ্রেম, সুভরেনিটি, সিকিউরিটি, ইনক্লুসিভ হওয়া, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য যেগুলো আছে, সেই সবগুলো জায়গায় তার বিচরণ ছিল। এবং শুধু তাই না, তিনি প্রশাসক হিসেবে অর্থনীতির যে জায়গাটা, দেশকে মানে এটার যে ইকোনমিক গ্রোথ ইঞ্জিন যেটা, সেটাকে কিন্তু উনি রান করিয়েছিলেন। তিনি লিটারেসির জায়গাটায় হাত দিয়েছেন, অ্যাক্সেস টু এডুকেশন এই জায়গায় ইমপ্রুভমেন্ট করেছেন, রেমিটেন্সের যেই ইয়েটা, ওই জায়গাটা কিন্তু তখন সচল হয়েছিল। তার মানে হচ্ছে এবং রেডিমেড গার্মেন্টস কোন জায়গাটা তিনি হাত দেননি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আগে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেটাকেই তিনি একেবারে সামনের দিকে নিয়ে এসেছেন। ফলে বিএনপির যারা রাজনৈতিক অঙ্গীকার নিয়ে মানুষের কাছে যায়, তারা তো শুধু গল্প করলে চলবে না। জিয়াউর রহমান যেমন কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছিলেন, বেগম খালেদা জিয়া সেই জায়গাটাতেই কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন। এবং তার আরেকটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে 91 সেই শাসনামলের সময় দেখুন, রোহিঙ্গাদের সেই সময় একটা হিউজ ইনফ্লাক্স কিন্তু বাংলাদেশে এসেছিল, প্রায় 2,70,000 এরকম এসেছিল। উনি কিন্তু তার সেই এখানে মানে জিওপলিটিক্যাল যেই আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা কতটা শার্প ছিল, তিনি কিন্তু 2,30,000 এই শরণার্থীকে কিন্তু ফেরত পাঠিয়েছেন, অথচ 2017-তে 10 লক্ষ এসেছে। আজ পর্যন্ত একজনও ফেরত পাঠাতে পেরেছেন? শুধু এইটা তুলনা করেন, উনি জিয়াউর রহমানের সেই 1978 সনে ওই সময়ের যে 2 থেকে 2.5 লক্ষ ইনফ্লাক্স ছিল, সেটাকে কিন্তু পুরোপুরি তিনি কিন্তু আবার প্রত্যাবর্তন করতে পেরেছিলেন। তার মানে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দেশপ্রেম, সার্বভৌমত্ব, অর্থনীতির চাকা, এগুলো যতগুলো জায়গা আছে, সেই জায়গাটায় মানুষের গণপ্রত্যাশা পূরণ করার যে জায়গাটা, এই জায়গাটায় তারা আসলে ফলাফল বয়ে আনতে পেরেছিলেন, যার কারণে এই দলটা পপুলার। এবং এই জনপ্রিয় দলটাকে মানুষের সাথে, মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা পূরণ করে সামনে এগিয়ে নেওয়ার যেই দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু তার মধ্যে ছিল। একই সঙ্গে দেখুন, ডেমোক্রেসির কথাটা স্যার এবং মানা ভাইও আলোচনা করেছে, হাই ভাই করেছে। গণতন্ত্রের বিষয়টা হচ্ছে কি, এটা একটা অঙ্গীকারের বিষয়। উনি তো যখন সেই চট্টগ্রাম থেকে তারা এক কথা বলে, স্যাররা অনেকেই উল্লেখ করেছেন, এখানে এসে এরশাদের সাথে হাত মিলিয়ে ফেললেন, নির্বাচনে চলে গেলেন। ওখানে যাওয়ার সময় যে ক্যাজুয়ালিটি হলো, অর্ধশত মানুষ বিভিন্ন পরিসংখ্যান বলে খুন হয়েছিল, হত্যা করা হয়েছিল। তাদের বিরুদ্ধে যে মিছিলটি হয়েছিল, অজ্ঞাত কারণে ওই দলের প্রধান কিন্তু নেতৃত্ব দেননি, তিনিই কিন্তু ওই মিছিলটাকে লিড করেছিলেন। তার মানে হচ্ছে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের নেতৃত্ব দিয়েছেন, এটা কিন্তু জাতীয়তাবাদী দল নয়। এই দলটা সবাইকে ধারণ করে, ইতিহাস থেকে এই বিষয়গুলো আমরা তথ্যগুলো পাই। ফলে উনি যখন মানে যতগুলো নির্বাচন করেছেন, দেখেন ভিন্ন জেলায় নির্বাচন করার ইতিহাস কিন্তু অনেকেরই আছে, কিন্তু বিজয়ের ইতিহাস একমাত্র বেগম খালেদা জিয়ারই। যতবার নির্বাচন করেছেন উনি পাশ করা মানে কি, তিনি ওনার উপজেলা, ওনার এলাকা পেরিয়ে জেলা পেরিয়ে এসে বিভাগ পেরিয়ে নিয়ে দেশ জয় করেছিলেন সকলের। জলপাইগুড়িতে ওনার পড়াশুনোর একটা ইতিহাস আছে। গতকাল একটা ইয়েতে দেখলাম যে তারাও ওনার
প্রয়াণে স্মরণসভা ডাকছে। তার মানে যেখানে যখন যে বয়সী হোক তিনি উপস্থিত ছিলেন, তিনি স্মরণ করাতে বাধ্য করছেন মানুষদের। নিশ্চয়ই তার একটা ভিতরে স্পিরিট ছিল, যে স্পিরিটটা বিভিন্ন বয়সে বিভিন্নভাবে মানুষকে আকৃষ্ট করেছে। তা না হলে একটি গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী 1,40,00,000 মানুষের সংখ্যা আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে এই জানাজায় অংশগ্রহণ করেছি। আমি শুধু মানুষের এই যে আশার আকাঙ্ক্ষা, মানুষের ছাদের উপর দাঁড়িয়ে থাকা, দলমত নির্বিশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করা, এর চাইতে বড় প্রাপ্তি জীবদ্দশায় একটা মানুষের আর কি হতে পারে। কিন্তু এই প্রাপ্তিটা যদি সাস্টেইনিং করতে হয়, উনি যেই স্বপ্নটা নিয়ে এই দীর্ঘদিন লড়ে গেছেন, সেটা হচ্ছে যারা এখন নতুন দায়িত্বে আছেন তারা আমাদের এই সমাজের জন প্রত্যাশা, যেটা ছাত্র জনতার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে হবে। স্যার একটা জিনিস বলেছেন, উনি খুব পপুলার ছিলেন সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে। তাই এই দলের ছাত্র সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, যেটা অত্যন্ত প্রভাবশালী ছিল, ডাকসু জাকসু ইলেকশনগুলোতে একাধিকবার বিজয় অর্জন করেছে। এইবার বিএনপিকে প্রমাণ করতে হবে এইভাবে মানুষের আস্থা অর্জন করে, যে বেগম খালেদা জিয়া যে পথ তৈরি, যেটা দেখিয়ে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই স্বপ্ন তৈরি করে গেছেন, বেগম খালেদা জিয়া যেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস চেষ্টা করেছেন, আপোষহীন ছিলেন গণতন্ত্রের জায়গাটায়, ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে, যেটা অনুসরণ করার বিষয় শুধুমাত্র অনুষ্ঠানগুলোতে আলাপ আলোচনা নয়, সততা, জনসম্পৃক্ততা এবং কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে সত্যিকার অর্থেই এতগুলো মানুষ ভালোবাসা দিয়েছে, তাদের একটা ভালোবাসার ঋণ আছে। এই ঋণটি শোধ করবার প্রকৃত উপায় হচ্ছে গণপ্রত্যাশা পূরণ করার মাধ্যমে করা, এবং সেটার জন্য প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যারা আছে প্রত্যেকের আসলে কাছে যেতে হবে। এবং এই যে সামনে নির্বাচন আছে, মানুষের আস্থা অর্জনের বিষয় আছে। জিয়াউর রহমানের সততার তো কত উদাহরণ দেব। 4,500 টাকা বেতন পেত, 150 টাকা তো উনি রিলিফ ফান্ডে দিয়েছেন, বাকি টাকা দিয়ে চলতেন। বাবার প্যান্ট শার্ট ওগুলোকে রিসাইজ করে সন্তানদের পরাতেন, রেশনের চাল খেতেন। এরকম একটি পরিবার যাদের কোনো ফ্ল্যাট নেই বাংলাদেশ কিংবা বিদেশে, সেই দলের নেতা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, একজন প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবার। সেই দলের ইতিহাস, ঐতিহ্য, আদর্শকে যদি ধারণ করতে না পারে, তাহলে যে গণসম্পৃক্ততা তৈরি হয়েছে বিএনপির, সেই গণসম্পৃক্ততা প্রশ্নবিদ্ধ হবে। এই অঙ্গীকারটাই হচ্ছে মূল কথা। কথা এবং কাজে মিল থাকতে হবে। আমি বললাম আর কাজ করলাম উল্টো, তাতে হবে না। এবার আশার দিকটা হচ্ছে এটা, আমরা এই দলের আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখেছি সততার জায়গায়, অঙ্গীকারের জায়গায় যেখানে বিচ্যুতি দেখেছেন, তিনি কিন্তু নিষ্ঠুর হয়ে অত্যন্ত শক্ত হাতে সেই জায়গাটা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। এটা সমাধান নয়। আমরা একজন মানুষও বহিষ্কার হোক এটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষ প্রশংসিত হোক তার মুখে, যে জাতীয়তাবাদী রাজনীতির অনুসারী যারা জিয়া কিংবা খালেদা জিয়ার আদর্শ অনুপ্রাণিত হবে। তবেই শুধু এই দল নয়, এই দেশ উপকৃত হবে এবং খালেদা জিয়া যেই ঋণটা আমাদের রয়েছে তার কাছে, তার কিঞ্চিত শোধ হবে। জি, আমরা কবি আব্দুল রশিদ আপনার কাছে জানতে চাই, বেগম জিয়া নিজে নেতৃত্ব দিয়েছেন, অনেক নেতৃত্ব তিনি তৈরি করেছেন, এবং তিনি যে কথাটি আজকে সারাদিন আলোচনা হয়েছে, গত কয়েকদিন ধরে ঘুরে ফিরে আসছে, যে তিনি সবসময় বলতেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। তো এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে চেতনা, তিনি শুধু ধারণই করতেন না, বিশ্বাসই করতেন না, সেটি বাস্তবায়নও করেছেন। এমন দু একটি ঘটনা আপনার কাছে জানতে চাই। অনেক ঘটনা আছে, তা অসংখ্যই আছেন। তিনি সাভারে একটা জনসভায় গেছিলেন। সাভারের সেই জনসভায় তিনি যে একটা বক্তৃতা দিয়েছিলেন, সেটা নিয়ে তখন খুব অনেক অসংখ্য প্রতিকূল হয়েছিল, সমালোচনা হয়েছিল। কিন্তু উনি দৃঢ়ভাবে বলেছিলেন কথাটা কি, যে যদি যাদের হাতে গোলামির জিঞ্জির, তাদেরকে যদি ভোট দাও, তাহলে বাংলাদেশের মসজিদের আজানধ্বনিগুলো থেমে যাবে।
কথাটা এখন দেখেন আপনি, গত 15 বছরের যে রাজনীতি, সেই রাজনীতি কি তাই ঘটে নাই? জঙ্গিবাদ দমনের নামে, ইসলামী টেরোরিস্ট দমনের নামে বাংলাদেশের আলেম ওলামাদের উপর কি পরিমাণ পৈশাচিক নির্যাতন করেছে এরা। 1 মাস 2 মাস আগে ছেলে মেয়েগুলো ধরে নিয়ে এসে কোনো বাড়িতে আটকায় রেখে তারপরে 2 মাস পরে ওটা উড়াই দিল, আগুন দিয়ে বোম বাস্ট করে, বললো যে এখানে জঙ্গি ছিল। তাহলে খালেদা যে সেদিন ওই কথাটা বলেছিলেন। ফারাক্কার কথা আমি বলেছি যে ফারাক্কা ইস্যু নিয়ে তিনি জাতিসংঘে গেছিলেন। জাতিসংঘে যাওয়া গেছে এর আগে মাত্র আর একবার, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারেজ লাগে, সীমান্ত হত্যা বন্ধ তার সময়, সীমান্ত হত্যা হয়নি তার সময়, কারণ তিনি জানতেন, তিনি এটা বারবার বলেছেন যে দেশের বাইরে আমাদের অনেক বন্ধু আছে, কিন্তু কোনো বন্ধু যদি প্রভুর আচরণ করে সেটা কিন্তু আমরা মানবো না, মানতেও দেব না। এটা তার বক্তৃতা। এরকম বাংলাদেশের স্বার্থে তিনি কখনো কম্প্রোমাইজ করেন নাই। এই যে বাংলাদেশের স্বার্থে কম্প্রোমাইজ না করা, এর জন্য তাকে অসংখ্যবার মানে সমালোচিত হতে হয়েছে, তাকে কারা নির্যাতিত হতে হয়েছে, তাকে গৃহবন্দী থাকতে হয়েছে, আর যে সমস্ত কথাগুলো আমরা সবাই জানি এগুলো হয়েছে। তিনি যদি সারেন্ডার করতেন, তিনি যদি আপোষ করতেন, এগুলো কিছুই হতো না, সব থাকতো, কিন্তু তিনি সেটা করেন নাই। এই কারণে এইখানে আমাকে ইসলামের ইতিহাসের একটা বিশেষ ক্যারেক্টারের সাথে তাকে তুলনা করতে ইচ্ছা করে। সেই ক্যারেক্টারটা হলো মা হাজেরা। মা হাজেরাকে নির্বাসন দেওয়া হয়েছিল মক্কার কাছে, মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নির্বাসনে দিয়ে গেছিলেন। তো সেই নির্বাসিত অবস্থায় থেকে তার সন্তান প্রসব হয়েছে, সেই সন্তানকে বাঁচানোর জন্য পানির তালাশে একবার এই পাহাড়ে দৌড়াচ্ছেন, একবার ওই পাহাড়ে দৌড়াচ্ছেন, আবার এই পাহাড়ে দৌড়াচ্ছেন, একবার ওই পাহাড়ে দৌড়াচ্ছেন, বাচ্চাটাকে বাঁচাইতে হবে। বেগম খালেদা জিয়া তার দেশ এবং তার জনগণকে বাঁচানোর জন্য ঠিক এই কাজটাই করেছেন একেবারে। এখানে কোনো রকমের কোনো বিভ্রান্তির কোনো সুযোগই নেই। আপনার নজরুল চর্চার ক্ষেত্রে আমি বলতে পারি, যেহেতু আমি একটু সাহিত্যের রিলেটেড, নজরুল ইনস্টিটিউটের বাজেট ছিল পুয়ারেস্ট বাজেট কালচারাল মিনিস্ট্রির। এইটা তার নোটিশে নেওয়ার পরে এটা ডবল হয়ে গেল। তিনি ওখানে বলেছে যে দরকার হয় না, কারণ নজরুলের সাথে এগুলো দরকার হয় না। কেন মা? নজরুল চর্চা করতে হবে আমাদের নিজের স্বার্থে, আমার জাতির স্বার্থে, দেশের স্বার্থে। তারপরে আপনার আমাদের সংস্কৃতি ক্ষেত্রে জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে তিনি এগিয়েছেন। তিনি ভারতীয় আকাশ আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, যে গলিত পুজোর মতো অনাবৃত আকাশ থেকে ভারতীয় কালচার আমাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। আমরা শেখাচ্ছি কি আমাদের ছেলে মেয়েদের? নষ্টামি, ভ্রষ্টামি, পরকিয়া, তারপরে সংসারের মধ্যে শাশুড়ির বিরুদ্ধে বউ, বউয়ের বিরুদ্ধে শাশুড়ি, এই যে কুৎসিত সিস্টেমটা আমাদের ঘরে চাপায় দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে উনি কথা বলেছেন। বাংলাদেশের একটা চ্যানেলও ইন্ডিয়াতে দেখানো হয় না, ইন্ডিয়ার সবগুলো চ্যানেল আমাদের এখানে অনাবৃত, সব আসতেছে গলিত হয়ে, আকাশ থেকে ঝরতেছে। এটার ব্যাপারে তিনি কথা বলেছিলেন। তো এরকমভাবে আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি কখনো ছাড় দেন নাই। তো এগুলো তো আছে। আর একটা জিনিস হলো যে বেগম খালেদা জিয়ার কাজ, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেটা ম্যাটেরিয়াল, ফালতু বিষয়। মৌলানা ভাসানী কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় থেকে 10টা PhD নিয়েছেন? কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন? এগুলো বোগাস। ক্রিয়েটিভ কাজের জন্য, জনগণের কাজের জন্য বিশ্ববিদ্যালয় লাগে না। বিশ্ববিদ্যালয় হলে একাডেমিক পদ্ধতি, এইখানে যারা ছাত্র পড়াবে তাদের এগুলো দরকার হয়। কিন্তু আমি মাঠের শিক্ষায় শিক্ষিত। মৌলানা ভাসানী প্রকৃতির পাঠশালার ছাত্র, বেগম খালেদা জিয়া প্রকৃতির পাঠশালার ছাত্র। প্রকৃতি তাকে নিজের মতো করে শস্য, আল মাহমুদের ভাষায় বলা যায় যে তিনি হলেন শস্যগন্ধি মাটির কন্যা। এই মাটি তাকে নির্মাণ করেছে, এবং সেই নির্মাণটা হচ্ছে একেবারে অ্যাপ্লাইড, মানে যেটাকে ভূয় দর্শন বলা হয়, ওখান থেকে তিনি প্রশিক্ষিত হয়েছেন। এবং মানুষের স্বপ্নভঙ্গের যে দাহ, 72 সালে শেখ মুজিব ফিরলেন 10ই জানুয়ারি। 10ই জানুয়ারির মধ্যে 1 মাসের মধ্যে স্বপ্নভঙ্গ হলো, ফ্যাসিবাদের বীজ রোপণ করা হলো। 18ই ফেব্রুয়ারি 1972 সাল শেখ ফজলুল হক মনি এক বক্তৃতায় বলল যে দেশে কোনো কোর্ট কাছারি, আইন আদালতের দরকার নেই, আমাদের এখন থেকে চলবে মুজিবি শাসন। ফ্যাসিবাদের বীজ তো হইল। 27,000 রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে নির্বিচারে। এর মধ্যে মান্না ভাইয়ের দল, আমার জাসুদেরই বোধ হয় 18-19 হাজার হবে। এগুলোর কোনো বিচার হয়নি। এই স্বপ্নভঙ্গ, যে তরুণরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তখন তারা বলতো বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আমরা আবার যেহেতু সিরাজ শিকদার বা আমরা অন্য দল করতাম, আমরা বলতাম এটা বৈদ্যুতিক সমাজতন্ত্র। তো যে সমাজতন্ত্রই হোক,
এইটার লক্ষ্য কি ছিল এই ছেলেগুলোর? লক্ষ্য ছিল একটা শোষণমুক্ত, একটা দুর্নীতিমুক্ত, সম্পদের সুষম বন্টন মুক্ত, সম্পদের সুষম বন্টনময় একটা বাংলাদেশ। সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা আমাদের দগ্ধীভূত হতে হয়েছে। সাধ্য বা গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে এসেছিল তাজউদ্দিন গভর্নমেন্ট। এগুলো কি মিথ্যা? তো সেগুলোর ব্যাপার তো তিনি জানতেন। ইতিহাসের শিক্ষায় তিনি শিক্ষিত। তার প্রতিটা পদক্ষেপ এই ইতিহাসকে অনুসরণ করে হয়েছে। তার মধ্যে মিশেছিল কি? তার মধ্যে মিশেছিল এই স্বপ্নভঙ্গের যন্ত্রণাগুলো। তার মধ্যে মিশেছিল শত্রু মিত্র চিহ্নার নির্ভুল কম্পাস দিলেন তিনি। শত্রুকে মিত্রকে চেনার ক্ষেত্রে তার নির্ভুলতা শতভাগ নির্ভুল ছিলেন তিনি, কখনোই কম্প্রোমাইজ করেন নাই। তার মধ্যেই মিশেছিল, তিনি জানতেন যে মোকাবেলার পথ হলো বাংলাদেশকে বেঁচে থাকার পথ। ঈসা খাঁ একজন সামান্য জমিদার ছিলেন, আরও 12-13টা জমিদার নিয়ে তিনি একটা প্রতিরোধ গড়ে তুললেন এবং মোগলদেরকে বছরের পর বছর নাকানি চুবানি খাইয়েছে এই বাংলায়। শাহবাজ মানসিংহের মতো সেনাপতি হেরে গেছে ঈসা খাঁর সাথে যুদ্ধে। তারপরে কম্প্রোমাইজ করেছে যে ভাই ঠিক আছে, তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও, আমরা গন্ডগোল করবো না। এই যে মোকাবেলার পথে বাংলাদেশ যতবার গেছে ততবারই বাংলাদেশ জয়লাভ করেছে। এখন প্রফেসর ইউনূসের সরকার ভারতের দিকে আঙ্গুল তুলে কথা বলে, যত অপদার্থই হোক এই গভর্নমেন্ট, অনেক অপদার্থ আগাছা পরগাছার মধ্যে ঢুকে গেছে, সেগুলো কিছু করার নেই এখন আর। কিন্তু ওই মানুষটা তো এখন এই কথাটা বলতে পারে। মানুষকে এই যে সাহস সঞ্চার করা, বেগম খালেদা চেয়েছিলেন বাংলাদেশের সাহসের মূর্তিমান প্রতীক। জি, কথা বলতে জানতেন, কথা বলতে শিখিয়েছেন আমাদেরকে, এবং এজন্যই তার রুচি, তার আভিজাত্য, তার সৌন্দর্য, তার শিষ্টাচার, তার পরিমিতি বোধ এবং তার এই সাহস এবং দেশপ্রেম, এগুলো তাকে এক মহিমাময়ী নারীতে পরিণত করেছিল। জি, মোহাম্মদ রহমান মান্না, এই বেগম জিয়ার চলে যাওয়ায় যে নেতৃত্ব, বিএনপির নেতৃত্ব, সেই নেতৃত্বের সামনে মূলত কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে নির্বাচন? বেগম জিয়ার চলে যাওয়ার জন্য হচ্ছে একটা বিশেষ অবস্থা হয়েছে হয়তো, তাছাড়া চ্যালেঞ্জগুলো তো ছিলই, সেই চ্যালেঞ্জ এখন আছে। সেটা সবচেয়ে বড় করে আপনার বলতে হবে যে মানে ফ্যাসিবাদের পরাজয় হয়েছে, কিন্তু গণতন্ত্রের নির্মাণের সংগ্রামটা শুরুই হয়নি। আমরা যে সংস্কারের আন্দোলন করলাম সেগুলো হয়েছে, ওটাও খুবই জরুরি ছিল। কনস্টিটিউশনটাকে কতখানি ডেমোক্রেটাইজ করা যায়, ওর মধ্যে কতখানি গণতন্ত্রের উপাদান তৈরি করা যায় যাতে আবার ফ্যাসিবাদ ফিরে না আসে, সেটা আমরা একটা পর্যায়ে পার করেছি, কিন্তু সেটা তার অভিধায় পৌঁছেনি। মানে হয়তো মাঝপথে আটকেও যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে স্ট্রাগলটা। এইটা আবার আগের মতো স্ট্রাগল নয় যে আপনি ওই ফাইট করছেন, রাস্তায় লড়াই করছেন, স্লোগান দিচ্ছেন, হরতাল ধর্মঘট করছেন বা সংঘর্ষ সংঘাত মধ্যে দিয়ে যাচ্ছে। এটা অনেকটা বেশি পরিমাণে ইন্টেলেকচুয়াল, থিওরিটিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, এই টাইপের লড়াই। তো সেই লড়াইটা আমাদের সামনে এখনও আছে এবং এটা হয়তো আরও বেশি করে হয়েছে। এখানে বেগম যে রিলেটেড কীভাবে, ধরেন আমি যেরকম বুঝি সেটা বলি, মানে এরকম বলে না বেগম জিয়া, শেখ হাসিনা বেশি বলতেন, ওই কী সব উর্দু বলতেন, হিন্দি বলতেন, গান গায়, লেখাপড়া জানে না, কোনো ডিগ্রি টিগ্রি নাই। কিন্তু ওইখানে আবার আগের কথা বলি, মানে মাওলা ভাই একটু করে বলেছেন, আর আমার কাছে এরকম মনে হয় যে স্বশিক্ষার চাইতে শিক্ষা নাই। মানে প্রকৃতি থেকে আপনি যা শেখেন, এবং মানুষ যখন আলাদা হয়, ধরেন আমি আর আপনি দুজনের মধ্যে মস্তিষ্কের গবেষণা করে বিরাট করে ডিফারেন্স তো বার করতে পারবেন না, কিন্তু অ্যাট পয়েন্টস তখন আমি একটা ব্রেক পাই, বিকজ ওই নির্দিষ্ট জায়গাটা ধরে আমি দেখাতে পারি যে এটা সত্য এবং আমি তার পক্ষে দাঁড়িয়েছি, আমি সেই সত্যের প্রতীক হই, তখন মানুষ আমাকে আলাদা করে দেখে আপনারা চাইতে। বেগম জিয়ার ব্যাপারটা এইরকম হয়েছে, অর্থাৎ তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো পালন করেছেন। মানে উনি যখন বলছেন যে বিদেশে আমার কোনো বন্ধু নাই, এরকম কথা সবাই বলতে পারবে, মানে এটা কোনো কঠিন উচ্চারণ তো নয়। ওটা শেখ হাসিনাও বলেছে কয়েকবার, তো এদিক ওদিক করে অন্যান্যরাও বলেছে, কিন্তু পরবর্তীতে তাদের কার্যকলাপ দেখা গেল যে না, তারা ওইটা বেশি করে করছেন। তাদের ফরেন মিনিস্টার হয়তো 1 বছরে 30 বার করে বিদেশে যাচ্ছেন এবং হয়তো তারা বিদেশে সম্পত্তি তৈরি করেছেন, কিন্তু বেগম জিয়া জেনুইনলি এইটা ওরকম কোনো কিছু করেনি। তো এখনকার বিষয়টা হচ্ছে তাই, আপনি গণতন্ত্রের সংগ্রাম করবেন, আপনার মন মানসিকতা, আপনার রুচি, আপনার সংস্কৃতি তো গণতন্ত্র মানা হতে হবে। আপনি অন্যকে অপমান করে গণতন্ত্র নির্মাণ করতে পারবেন নাকি? আমি খুবই অ্যামেজড যে বেগম জিয়া যত বছর প্রায় 30-32 বছর তো মানে দলটার হাল ধরেছিলেন, 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে অন্যরা খুবই তীব্র ভাষায়, ইংরেজি একেবারে ভেরিউলেন্ট, মানে বিষের মতো শব্দ প্রয়োগ করে তার সমালোচনা করেছেন,
অশ্লীল শব্দ প্রয়োগ করে, কিন্তু বেগম জিয়াকে কখন আমি এইরকম দেখিনি। মানে মানে ওই যে বলেন না, কী বলে, মাহমুদুল্লাহ ভাই বললেন যে তার মধ্যে এরকম একটা, তার চেহারাটা এরকম একটা ছিল যে এটা একটা মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আর আমি ওনার চেহারার মধ্যে সৌন্দর্য তো নিশ্চয়ই আছে, কিন্তু তার চাইতে দেখি ব্যক্তিত্ব আছে। মানে হয় না একই সাথে সৌন্দর্য ব্যক্তিত্ব একসাথে যায় না। বেগম জিয়া ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি পার্সোনালিটি সম্পন্ন। মানে ওনার সামনে গিয়ে আপনি ফালতু কথা বলতে পারতেন না। উনি ওই যে মানে কথা এরকম আছে যে আর একটা হিরের খালি বেশি কথা বলতো, ইনি আবার কথা কম বলতো, কিন্তু তারপরে একটা মডেল স্থাপন করছেন যে এই রকম বিহেভিয়ার হওয়া উচিত। গণতন্ত্র নির্মাণের জন্য সংগ্রামটাই আমাদের প্রধান। আমি তাকে মনে করি যে ফলো করে আসবে ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টটা ধরেন যিনি অর্থনীতি অত ভালো বোঝেন না তিনি হয়তো সেরকম করতে পারবেন না, কিন্তু তারপরেও যেহেতু অর্থনীতি হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ, আপনি আপনার দৈনন্দিন জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে কতখানি কীভাবে এগুচ্ছেন সেগুলো করা, সেখানে যদি আপনি মেথডিক্যাল হন এবং ট্রু টু ইয়োর সল্ট হন, আপনি যা বলছেন তাই মিন করেন, তাহলে পারবেন। বেগম জিয়ার থেকে শেখার বিষয় এই যে ওনাকে আপনি ওই উচ্চারণের প্রতীক মনে করতে পারেন, ওনাকে তার একটা আচরণ, সভ্যতার, সুশীলতার প্রতীক মনে করতে পারেন। উনি গণতন্ত্র নির্মাণের কথা যখন বলছেন, মানে এইটা তো আমার কাছে ইউনিক মনে হচ্ছে। আমি জানি যে অনেকে বিএনপির মধ্যে এটা সমালোচনা করে, এই যে উনি অ্যামেন্ডমেন্ট করে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেম আনলেন, একটা জেদ কাজ করতেই পারতো, কেন আমি করতে যাব? এমন কি ডিফারেন্স আছে প্রেসিডেন্সিয়াল আর পার্লামেন্টারি সিস্টেমে? দুটো সিস্টেমের মধ্যেই তো গণতন্ত্র হতে পারে। কিন্তু তখন জাতীয় দাবির মতো একটা জিনিস গড়ে উঠেছিল, উনি সেটা নিলেন। দেখেন কিছু লুজ করেনি কিন্তু বিএনপি, বরঞ্চ গেইন করেছে। এই যে এটা একটা শিক্ষণীয় বিষয় হয় না যে অন্যায় একটা জেদের মধ্যে থাকার কোনো দরকার নাই। ঠিক একইভাবে তাকে যেই ভাষায় তার প্রতিপক্ষ আক্রমণ করেছে উনি একদম চুপচাপ সহ্য করেছেন। এমনকি তার এত যে অত্যাচার হয়েছে, আমি এগুলোর প্রতিফলন দেখি। ধরেন তারেক রহমান, আমরা সবাই শুনেছি যে রবি মন্ত্রীর কথাটা সত্যি, তাকে যে নির্যাতনটা করা হয়েছে, তার ব্যাকবোন তো ভেঙে গেছে, মেরুদণ্ডে এখনও সোজা হয়েছে কিনা সে ব্যাপারে স্পষ্ট করে আমরা জানি না, কিন্তু তার বক্তৃতায় দেখেন উনি বলছেন ইনক্লুসিভ রাজনীতির কথা, কোনো প্রতিশোধের কথা না। এবং বেগম জিয়া তাকে বাড়ি থেকে যখন বের করে দেওয়া হলো তখন শি ওয়াজ উইপিং, চোখ মানে রুমাল দিয়ে চোখ পুষছিলেন, সবাই দেখছে যে উনি কাঁদছেন। এটা মানে ওই কান্না না যে সম্পাদন, অপমানিত হওয়ার যে দুঃখ, কাঁদছেন, কিন্তু কাউকে অভিশাপ দেননি, ধ্বংস করবার কথা বলেননি, আল্লাহর উপরে রেখে দিয়েছেন যে তারা বিচার করবে। এবং উনি কোনো সম্পদের লোভ করে বাড়িঘর করেছেন এরকম না। আমাদের এই গত 15 বছরের লুটপাটের কি রাজত্ব চলেছে, মানে একটা কোনো অভিযোগ তার নামে হয়নি। এগুলো আমি মনে করি পার্সোনালি, আমি জানি না, আমি এরকম করে যদি বলি তাহলে মানে বিএনপি যদি মনে করে যে আমি মাস্টারি করছি, এরকম না। বাট প্রত্যেকটা বিষয়ে আপনি কি শিখতে পারছেন সেটা ভাবতে হবে। কেবলমাত্র স্তুতি বাক্য বললে হবে না, খালি নাম করলাম বেশি করে, যাক নেতা যদি শোনে আমার পয়েন্ট কিছু বাড়লো, ওইসব পলিটিক্সের এগুলো ট্রিকই বাদ দিতে হবে। বিএনপিকে এখন বুঝতে হবে তাদের কাছে বিরাট একটা চ্যালেঞ্জ আছে। যেই দেশটা অনেক সোনার বাংলাই হতে পারতো, ধ্বংস হয়ে গেছিলো, সেটা গড়বার তারা একটা সুযোগ পেয়েছেন। এবং তার চেয়ে বড় সুযোগ হচ্ছে অগাধ অপরিসীম প্রস্তান্তিত বিশ্বাস এখন এই দলের প্রতি মানুষের হয়েছে বিকজ অফ বেগম জিয়া। তার অতীতের যে ধরুন আন্দোলন যা যা করেছেন, এইটাকে ধারণ করে এইটাকে আপনি গণতন্ত্রের পথে নেবেন আর সমৃদ্ধির পথে নেবেন। এই সমৃদ্ধির পথে নিশ্চিতভাবে তাদের এটা মনে করতে হবে ডেভেলপমেন্টটা বোথ ভার্টিক্যাল অ্যান্ড ল্যাটারাল হতে হবে, দুই দিকেই। মানে খালি একদিকে বড় বড় দালান কোটা বাড়িয়ে দিয়েছেন, লোকজনের সম্পদ বাড়িয়ে দিয়েছেন, এদিক দিয়ে বৈষম্য বেড়ে যাচ্ছে, এরকম করলে চলবে না। এইটা এখন ইভেন ওয়াল স্ট্রিটের সর্বশেষ, যদিও বেশ কয়েক বছর হয়ে গেছে, যে মানে ইকুইটি অ্যাটলিস্ট এটার দিকে নজর রাখতে হবে। আমার কাছে এই জিনিসটাও মনে হচ্ছে, এইটা মানে আমি মাহবুবুল্লাহ ভাইকে ধন্যবাদ দিই। আমি ওই যে পশ লাইফ বলতে কী মিন করেছিলাম জানেন, যে উনি খুব বিলাসী জীবনযাপন করছে, ওইটা বলিনি। মানে কোনো প্রশ্ন নাই, কষ্টের মধ্যে নাই, স্মুথ মসৃণ একটা জীবন, সেখান থেকে কষ্টের জীবনে গেছে। এখন আমাদেরও সংগ্রামটা হচ্ছে আমরা সেরকম জীবনের জন্যে ব্যক্তিক, পারিবারিক, সামাজিক সেই জীবন তৈরি করতে চাই। রাষ্ট্রটাই হবে এমন যেখানে বাস করে আপনি সুখ পাবেন। ওই শাহ শামসুর রহমানের মতো আমরা বাগান চাই,
মানে যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে, ওই রকম দেশ চাই, যেখানে ঘাসের উপর শুয়ে থাকবো, পা দুটো দিব্যি ডারবো আকারুল মাঝে মাঝে। মানে একটা কবিতা আমার এতই ভালো লাগে, আমি মনে করি যে এটা একটা রূপকের মতো। ওই দেশই তো সোনার বাংলা, ওই দেশই নতুন বাংলাদেশ, ওই দেশই এখন যেই যুবকরা জীবন দিল সেরকম বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়বার ক্ষেত্রে ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা যদি আমরা বা বিশেষ করে দল আত্মস্থ করতে পারে, আত্মসাৎ করতে পারে, সেইটা বড়। এবং ওইটা আত্মস্থ করাটাও চ্যালেঞ্জ, নিজেকে বদলানো তো একটা চ্যালেঞ্জ, নিজের দলকে বদলানো একটা চ্যালেঞ্জ। এইটা বিএনপিকে করতে পারতে হবে, তার দলের নেতাকর্মীদের করতে পারতে হবে। অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে এক কথায় একটু যদি ডক্টর মাহবুবুল্লাহ আপনি বলেন যে এই যে চ্যালেঞ্জের কথা বলছিলাম, বেগম জিয়ার অবর্তমানে দল হিসেবে বিএনপির সামনে কী কী চ্যালেঞ্জ? দেখুন, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে। বেগম খালেদা জিয়া একটা কথা উচ্চারণ করেছিলেন 91 নির্বাচনের আগে, যে ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই একটা বক্তব্যের জন্যই 91 সালের নির্বাচনের ফলাফল বিরাটভাবে প্রভাবিত হয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনা সেই নির্বাচনের সময় একটা বক্তৃতা করেছিলেন, কোনো এক অখ্যাত মেজরের হুইসেলে দেশ স্বাধীন হয় নাই। এই যে অখ্যাত মেজর একটা তাচ্ছিল্য করে যে উচ্চারণ করেছিল, সেইটা মানুষ গ্রহণ করতে পারে নাই। তো কোন সময় কোন কথাটা আপনার পক্ষে যাবে, কোনটা আপনার বিপক্ষে যাবে, সেই পরিমিতিবোধ আপনার থাকতে হবে। আর আমি যেটা বললাম যে এখন একটা সুবিধা হয়েছে, বিশ্ব এখন আর ইউনিপোলার ওয়ার্ল্ড না, এখন এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। আপনার যেটাকে বলে ট্রাম্প যতই শুল্ক আরোপ করুক আর যাই করুক, আসলে ট্রাম্প কিন্তু বিষ পান করছে। এই শুল্ক আরোপ করে গ্লোবালাইজেশনের প্রসেসকে উল্টে দিচ্ছে। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। যেটা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড, এখানে চীন একটা বড় শক্তি হিসেবে ইমার্জ করছে, রাশিয়া যথেষ্টভাবে অ্যাসার্ট করছে ওয়ার্ল্ড পলিটিক্সে, আমেরিকা তো আছেই। কিন্তু আমার দৃষ্টিতে আমেরিকা ইজ এ ওয়েনিং পাওয়ার, নিচের দিকে যাচ্ছে, আর অন্যরা উপরের দিকে উঠছে। আপনার এরকম একটা অবস্থায় যে ভারত তো এখন ত্রিশঙ্কু অবস্থা সব দিক থেকে। এই ভারত সম্পর্কে ওবামার একটা মন্তব্য হচ্ছে, ভারতে যদি সংখ্যালঘুদের এবং মানে ছোট ছোট ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর যদি অত্যাচার চলে, সেই ভারত টিকবে না, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সুতরাং আপনার এই যে ওয়ার্ল্ড পলিটিক্সে একটা নতুন ধারার সৃষ্টি হয়েছে, মাল্টিপোলারিটি, হ্যাঁ, বহুমেরু বিশ্ব। এই বহুমেরু বিশ্বের যে ক্ষমতার লড়াই বা ক্ষমতার দ্বন্দ্ব, সেটার মাঝখানে বোধহয় আপনার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অ্যাসার্ট করার অনেক সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের নেতৃত্ব সেটা বুঝবেন কিনা জানি না, সেই পুরনো চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে থাকবেন কিনা। তো তাদেরকে সৃজনশীলভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং সঠিকভাবে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল পোলারাইজেশন অফ ফোর্সেস অ্যান্ড পাওয়ার, এইটা ভালো করে বুঝতে হবে। যে কামরুল হাসান, এক কথায় হলো যে আসলে ওনার বর্ণাঢ্য জীবন কখনোই ছিল না, জন্ম থেকেই সংসার জীবন চলছে। ৭১-এ স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বের হয়ে যায়, তখন 2টা সন্তান নিয়ে উনি কিন্তু ঘুরছিলেন, হাউস অ্যারেস্ট ছিলেন। ৭৫-এ সেই সময় আবার হাউস অ্যারেস্ট হয়েছে। ফলে উনি কোন সময় যে আসলে ভালো কাটিয়েছে জানি না। তারপর ৪৫০০ টাকা ১৫০ টাকা যখন রেশন ওই রিলিফ ফান্ডে দিয়ে দিয়েছে, বাকিটা দিয়ে কিভাবে চলেছে। এই যে কষ্টের মধ্যে, এই যে টানাপোড়েনের মধ্যে সংসার চালানোর যে অভিজ্ঞতা, এই টানাপোড়েনের বাংলাদেশে তিনি প্রমাণ করেছেন 3বারের প্রধানমন্ত্রী কিভাবে চালাতে হয়। সেটাই নতুন বিএনপিকে ফলো করতে হবে। জি, আমরা আব্দুল্লাহ সিদ্দিক আপনার কাছে আসবো, একটা কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করবো। তো আমার নামের কাছে আবার একটু যেতে চাই। এই যে শুনছিলেন যে চ্যালেঞ্জের কথা, আপনিও বলছিলেন, আসলে সামনে নির্বাচন, আপনার সাজেশনটা কি? মানে দুটোর সাথে মিলটা আমি বুঝলাম না, প্রশ্নটা হচ্ছে এই দলের প্রতি সাজেশনটা কি, মানে আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলতে চান এই মুহূর্তে, আপনার সাজেশনটা কি? আমি এটা এর আগের আলোচনায় কিন্তু বলেছি, আমি যদিও সেটা বেগম জিয়াকে সামনে রেখে বলেছি, কিন্তু এখন সময়ের দাবি হচ্ছে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেই পরিবর্তনের উপযোগী ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশন মানে পার্টিটা তৈরি করেন। সেরকম পার্টি হলেই তো সেই গভর্নমেন্ট হবে, নইলে এখনই কি দেখছি আমরা, নমিনেশন দিচ্ছেন আপনি, মানছে না, পাল্টা হচ্ছে,
তারপরে চাঁদাবাজির অভিযোগ হচ্ছে, দখলদারিত্বের অভিযোগ হচ্ছে। এটা হতেই পারে, এত বড় দলের মধ্যে মানে সবই তো আপনি ওরকম কমিউনিস্ট পার্টি সিস্টেম করতে পারেননি, কিন্তু এইটা থাকতে হবে যে এই দল এগুলো কন্ট্রোল করতে পারে। যারা এই দল করেন তাদের বুঝতে হবে যে এই জায়গায় এসে ওই মালকাম আবার এটা ইনস্ট্রুমেন্ট না, এখানে বরঞ্চ দেওয়ার প্রশ্ন আছে, আমি কি কন্ট্রিবিউট করতে পারি ফর দি নেশন। এই এডুকেশনগুলো লাগবে এবং সেই অনুযায়ী রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, এইভাবে দলটা সাজাতে হবে। সেটা একটু সময় লাগবে, কিন্তু অ্যাটিটিউড যে ওইটা যদি প্রমাণিত হয়, মানে অন্য সবার কাছে মনে হয়, তাহলে এটা তো দাঁড়িয়ে গেল জি। সহজে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শেষ করতে চাই কবি আব্দুল রায় শিকদার আপনার কাছ থেকে একটি কবিতা শুনে। কবিতা? জি, অনেক ধন্যবাদ। আমার এই কবিতাটি ম্যাডাম মানে বেগম খালেদা জিয়ার একেবারে জীবদ্দশায় লেখা। এটা এই কবিতা ওনাকে আমি শুনিয়েছি, আমরা একটা বই বার করেছিলাম 93 সালে, যেখানে আল মাহমুদের ওই কবিতাটা যেটা আজকে আমাদের যুগান্তরে গেছে, ওটা ওইখান থেকে নিয়ে দিয়েছিলাম আমি। তো আমরা একটা সংকলন করেছিলাম, যে আগুন ছড়িয়ে দিলে, সেই জন্য সেই উপলক্ষে কবিতাটা লেখা। তবে এটা এখনো প্রাসঙ্গিক আমি মনে করি। কবিতাটার নাম হলো জ্যোতির্ময়ী। তুমি আমার ধুলিকে করেছ পবিত্র মৃত্তিকা, বেদনা করেছ সঙ্গীতময় নদীকে দিয়েছ গতি, জাতির জন্য স্বৈর শাসন মুক্ত প্রথম ভোর। তোমার জন্য লিখলাম আমি পদ্মা কর্ণফুলি। তুমি আমার আকাশ থেকে সরিয়ে দিয়েছ মেঘ, বারুদ এবং আগ্রাসনের অন্ধ করেছ চোখ। বৃক্ষকে তুমি সবুজ করেছ, সবুজ পেয়েছে দেশ, দেশ জুড়ে আজ মহিমান্বিত তোমার জয়ধ্বনি। তোমার নামের পাশে রাখলাম এশিয়ার সব ফুল। তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ বলবার অধিকার, কষ্টের জ্বালা মুছিয়ে দিয়েছ পরম মমতা দিয়ে। কর্দমে তুমি ফুটিয়ে তুলেছ শপথের শতদল, সেই শতদলে সকল কালের ব্যথিত জনের আশা হাতে নিয়ে তুমি এসেছ জ্যোতির্ময়ী। তোমাকে দিলাম পৃথিবীর সব পাখিদের কলরব। যুদ্ধ তোমার শেষ হয়নি, কো ফিরতে পারোনি ঘরে, ক্ষুধাতুর শিশু তোমার জন্য দুয়ারে দাঁড়িয়ে থাকে। এশিয়ার এক মজলুম দেশে তোমার নীলাম্বরী, তাই তো প্রাণের পতাকার মতো ওরে। হাজেরা জননী, তাই মাঠে মাঠে পানির অন্বেষণে ক্লান্তিবিহীন ছুটে যাও তুমি প্রান্তরে জনপদে। দু চোখে তোমার স্বপ্নের রেণু, স্বপ্নের পাশে প্রমিথিউসের আগুন, সে আগুনে হবে পাললিক দেশে জীবনের জাগরণ। তোমার হাতে দিলাম তুলে আমার বাংলাদেশ।